সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম আমার অনলাইন ক্লাস 9-এ তোমাদেরকে স্বাগত। আজকেও আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিজোড় সংখ্যার যোগফল নিয়ে, অর্থাৎ আমরা এই ধরনের সংখ্যার তালিকা সেখানে আমরা কি করেছিলাম, কিভাবে সমাধান করতে হয় সেটি আমরা শিখেছিলাম। আমরা সেখানে এই ধরনের বিষয়ও শিখেছিলাম কিভাবে এটির ফলাফল বের করতে হয়। আমরা সেখানে শিখেছিলাম তিনটি বিজোড় সংখ্যার যোগফল কত হতে পারে, নাকি না? অবশ্যই আমরা এসব পারবো। তাহলে আজকে কি করব বলো, আজকে কি করবো একটু চিন্তা করো। গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, আর যারা এখনো গত ক্লাসটি দেখোনি তারা ক্লাসটি দেখে নাও। তাহলে আমরা আজকে আলোচনা করব বর্গ সংখ্যা। আমরা গত বছরের প্রশ্নগুলো যখন অ্যানালাইজ করি তখন আমরা দেখতে পেয়েছি সেখানে এই অধ্যায় থেকে বর্গ সংখ্যার একটি গণিত কিন্তু অবশ্যই আসে। তো এই ক্লাসটি তাই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যাওয়া যাক আমাদের মূল ক্লাসে। তবে মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটি চমৎকার গল্প। এই গল্পটি অবশ্য একজন টিচারের গল্প। একজন টিচার তার সপ্তম এবং অষ্টম শ্রেণীর ক্লাসে প্রবেশ করেছিল। প্রবেশ করে খুব তড়িঘড়ি করে পকেট থেকে মানি ব্যাগ বের করে একটা 500 টাকার নোট বের করলো। একটা 500 টাকার নোট বের করে বলল যে এটি কে কে নিবে। আমি আগেই বলে রাখি, ওই টিচারটা কিন্তু খুবই সত্যবাদী টিচার ছিল, যা বলে তাই করে। আর সব বাচ্চারা বলে উঠলো, স্যার আমি নিব, স্যার আমি নিব, স্যার আমি নিব। সবাই চিৎকার করতে লাগলো। তখন টিচার বলল ওকে। তখন সে টিচার টাকাটাকে এভাবে মুড়িয়ে একেবারে মানে খুবই নাজুক অবস্থা করলো, বললো কে কে নিবে এখন। তখন সব বাচ্চারা হাত তুলে বললো স্যার আমি নিব, স্যার আমি নিব। তারপর টিচার সেটাকে একেবারে এইভাবে করে ঘষে এরকম আরো নষ্ট করে দিল। বলল এখন কে কে নিবে। তখনও সব টিচার শিক্ষার্থীরা বললো স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার আমাকে দেন, আমাকে দেন। তারপরে টিচার সেটাকে মাটিতে ফেলে একেবারে জুতো দিয়ে এমন ভাবে নষ্ট করার চেষ্টা করলো, একেবারে মোটামুটি একদম প্রায় নষ্ট করে দিল। তারপরে বলল এখন কে কে নিতে চাও। তখন কিন্তু সব শিক্ষার্থীরা বলে উঠলো স্যার আমরা নিব। তখন সেই জ্ঞানী শিক্ষক জিজ্ঞেস করলো বলো তোমরা এই টাকাটা এখনো কেন নিতে চাচ্ছ, এটা তো নষ্ট করে দিয়েছি। তখন কিছু স্টুডেন্ট বলল স্যার এটা স্যার এখনো চলবে, এটা স্যার এখনো সমস্যা নাই, এটা দিয়ে আমরা সবকিছু এখনো ক্রয় করতে পারবো। তখন সেই জ্ঞানী শিক্ষক স্টুডেন্টদেরকে বলল ধন্যবাদ তোমাদেরকে, তোমরাও কিন্তু প্রকৃতপক্ষে এই টাকাটার মতো জীবনে এই পর্যায়ে আসতে আসতে তোমরা অনেক ঘষা খেয়েছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক ডিমোটিভেট হয়েছো। সবাই তোমাদেরকে সমালোচনা করেছে, পচা বলেছে, খারাপ বলেছে, বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না, এরকম অনেক কথাই বলেছে। তুমি কিচ্ছু পারবে না, তুমি জীবনে মানুষ হতে পারবে, এরকম অনেক নেগেটিভ কথা তোমাকে বলেছে। কিন্তু বিশ্বাস করো তোমাদের ভিতরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের ভিতরে এখনো সেই যোগ্যতাটুকু রয়েছে। যেমনটা ক্ষমতা রয়েছে এই টাকাটার মধ্যে ক্রয় করার ক্ষমতা, তোমার মধ্যেও এই পৃথিবীকে জয় করার ক্ষমতা এখনো বিদ্যমান। অর্থাৎ তুমি এখনো নষ্ট হয়ে যাওনি, তোমার এখনো সুযোগ আছে। তাই তোমরা কখনো ডিমোটিভেট হইও না, তোমার স্বপ্নকে চুরি হতে দিও না, চেষ্টা করে যাও এবং আত্মবিশ্বাসী হয়ে উঠো। দেখবে তোমার জীবনের সাফল্য অবশ্যই আসবে। তো আমরা শুরু করি আজকের ক্লাস। চলো নিচে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি ও বুঝে নিই বর্গ সংখ্যা কি। যেহেতু আমরা আজকে বর্গ সংখ্যার বিষয় নিয়ে পড়তে যাচ্ছি, তাহলে আমাকে তো জানতে হবে বর্গ সংখ্যা কি, তাই না? এটি কি শিক্ষার্থী বন্ধুরা? এটি একটি বর্গক্ষেত্র, তাই না? এই বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে চারোটা বাহু সমান সমান, তাই না? তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। অনেকেই এই চারোটা বাহু সমান বলে বাহু স্কয়ারও বলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। আমি তোমাদেরকে বর্গ সংখ্যা বোঝানোর সুবিধার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক লিখেছি। এখন দেখো আমি এর দৈর্ঘ্য ধরলাম 1, প্রস্থ ধরলাম 1, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে
দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 1 বর্গ একক, তাই না? আচ্ছা, এখন আমি 2 ধরবো, দৈর্ঘ্য 2 প্রস্থ 2, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে স্বাভাবিকভাবে 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণ 4 হবে, তাই না? এখন আমি দৈর্ঘ্য 2 3 ধরলাম এবং প্রস্থ 3 ধরলাম, কি ঘটনা ঘটবে দেখা যাক। তাহলে ক্ষেত্রফল হবে কত? 3 গুণ 3, অর্থাৎ 9, 3 গুণ 3, 3 তেরিকা 9। যদি আমি দৈর্ঘ্য 4 ধরি এবং প্রস্থও 4 ধরি, তাহলে ক্ষেত্রফল হবে 4 গুণ 4, অর্থাৎ 4 4 16। যদি আমি ক্ষেত্রফল দৈর্ঘ্য 5 ধরি এবং প্রস্থও 5 ধরি, তখন আমার ক্ষেত্রফল হবে স্বাভাবিকভাবে আগের মতো 5 গুণ 5 সমান 5 5 25। এই যে একটু খেয়াল করো, এই যে তোমরা লাল বক্সের ভিতরে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে বর্গ সংখ্যা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বর্গ সংখ্যা হচ্ছে 1 গুণ 1, 1 হচ্ছে বর্গ সংখ্যা, 2 গুণ 2 4 হচ্ছে বর্গ সংখ্যা, 3 গুণ 3 4 গুণ 4, 5 গুণ 5 6 গুণ 6, 7 গুণ 7, 11 গুণ 11, 20 গুণ 20, যে ফলাফলটা বেরোবে সেগুলো হচ্ছে বর্গ সংখ্যা। কেমন? আর এই যে বর্গ সংখ্যাকে যদি তুমি রুট ওভার করো, অর্থাৎ বর্গমূল করো, তখন কিন্তু 1 2 3 4 16কে যদি করো 4 বের হবে, 25কে যদি করো 5 বের হবে, 4কে যদি করো 2 বের হবে, 1কে যদি বর্গমূল করো 1 বের হবে, অর্থাৎ এগুলো হচ্ছে বর্গমূল। আর লাল বক্সের মধ্যে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা। তাহলে বলো তো এর পরবর্তী বর্গ সংখ্যা কত হবে? কে পারবে? এর পরবর্তী বর্গ সংখ্যা হবে 6 গুণ 6 সমান 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো বর্গ সংখ্যা কি। তাহলে তালিকাটি লক্ষ্য করো এবং এর পরে 7টি বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে যে সংখ্যাগুলো দিয়েছি সবগুলো কিন্তু বর্গ সংখ্যা, 1 গুণ 1 2 গুণ 2 3 গুণ 3 4 গুণ 4। এখানে একটু ভুল এসেছে, 4 গুণ 4 16 হবে, আমি এখানে 14 দিয়েছি। এটা হবে 4 গুণ 4 16 25 36 49, এগুলো সবই বর্গ সংখ্যা। তাহলে এর পরবর্তী বর্গ সংখ্যা কত হবে দেখা যাক। 11 গুণ 11 পরবর্তী বর্গ সংখ্যা 121। এর পরবর্তী 12 গুণ 12 144। এর পরবর্তী খুবই সোজা 13 গুণ 13 169। এর পরবর্তী খুবই সোজা 14 গুণ 14। এর পরবর্তী 15 গুণ 15। এর পরবর্তী 16 গুণ 16 256, তাই না? আচ্ছা, তাহলে এখন বলো তো এর পরবর্তী বর্গ সংখ্যা কত হবে? কে পারবে? উত্তর 17 গুণ 17 289। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বর্গ সংখ্যা বের করতে হয়, তাই না? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখন আমরা শিখব কিভাবে কোন সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। বর্গের সমষ্টি রূপে, সমষ্টি মানে যোগ। এখন আমরা দেখব এমন কিছু সংখ্যা আছে, সেগুলোকে বর্গ সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই, সেই সংখ্যাগুলোকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তবে একটা কথা অবশ্যই মনে রাখবে, সকল সংখ্যাকে কিন্তু বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় না। বর্গের সমষ্টি বলতে কি বুঝো তাহলে বলো তো? বর্গের সমষ্টি হচ্ছে এইরকম স্ট্রাকচার, অর্থাৎ গ সমান 2। এখন 2কে আমরা এমন ভাবে দুটি সংখ্যায় রূপান্তর করব যাদেরকে স্কয়ার দেওয়ার পরে যোগ করলে গ এর সমান হবে, অর্থাৎ গ সমান ক স্কয়ার প্লাস খ স্কয়ার, এই ধরনের একটি স্ট্রাকচার আসবে, তখনই আমরা তাকে বলবো বর্গের সমষ্টি। কেমন? কিছু সংখ্যা আছে যাদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আমি আগেই বলেছি সব সংখ্যাকে করা যায় না, কিছু কিছু সংখ্যাকে করা যায়। তাহলে দেখে নেওয়া যাক সেই সংখ্যাগুলো কি। যেমন 2কে যদি আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি কি হবে? এক স্কয়ার প্লাস এক স্কয়ার। ওই যে আমি বলেছি 2 হচ্ছে যদি গ ধরি 2কে, তাহলে ক স্কয়ার হচ্ছে ক, এক স্কয়ার হচ্ছে ক প্লাস খ স্কয়ার হচ্ছে আবার এক স্কয়ার, তাহলে এই দুটোটা যোগ করে 2 হচ্ছে। এই ধরনের উপস্থাপনাকে আমরা বলি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। আরো কিছু সংখ্যা দেখে নিই। দেখো
5 সমান 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 8 সমান 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 10 সমান 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। কত হবে? 10 হবে। এগুলোকে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। আবার এমন কিছু সংখ্যা আছে যাদেরকে 2 বা তার চেয়ে বেশি ভাবে কি করা যায়? বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় একই সংখ্যাকে। যেমন 85 সমান 2 স্কয়ার প্লাস 9 স্কয়ার, এভাবেও বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আবার 6 স্কয়ার 6 × 36, 7 × 7 49 যোগ করলে 85 হয়। এইভাবেও কিন্তু আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, তাই না? দেখো, এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এই যে 325 এবং 425 কে তিনটি ভিন্ন ভিন্ন উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এটা ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ একটি বিষয়। যদি তোমরা নিচের পদগুলো অনুসরণ করো তাহলে কিন্তু তোমরা এই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। কেমন? আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করিনি কিভাবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয়। এখন আমি সেটি আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। 1 নম্বর কাজ যেটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে সংখ্যা, প্রথমে বর্গ সংখ্যা সমূহ লিখে নিতে হবে। মিনিমাম 1 থেকে 100 তুমি রাফ করে এক জায়গায় লিখে নিবে বর্গ সংখ্যাগুলো। যেমন আমি লিখে নিয়েছি এইভাবে 1 4 9 16 25 36, এইভাবে করে 1 থেকে আমি 100-র মধ্যে বর্গ সংখ্যাগুলো লিখে নিলাম। তো 2 নম্বর কাজ কি হবে? 2 নম্বর কাজ হবে প্রদত্ত সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রথম বর্গ সংখ্যা বিয়োগ করার পর বাকি সংখ্যাটি ক্যালকুলেটর দিয়ে পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখে নিতে হবে। অর্থাৎ প্রথমে আমি কি করব? 325টাকে লিখে নিলাম। এখন এখান থেকে প্রথম বর্গ সংখ্যা কত? প্রথম বর্গ সংখ্যা কত? 1। সেই 1টাকে আমি বিয়োগ করব। তো বিয়োগ করার পর আমি জানি এক তো বর্গ সংখ্যা, আর কত থাকে? আর থাকে 324। এখন দেখব ক্যালকুলেটরের সাহায্যে এই 324টা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দেখব? ক্যালকুলেটরটা নিব, নিয়ে 324 লিখব, লেখার পরে আমি কি করব? বর্গমূল করব। অর্থাৎ ওখানে যে রুট ওভার চিহ্ন আছে সেটি চাপবো। সেটি চাপলে দেখা যাবে 18 বের হবে। তার মানে 18 স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম কি? 1 স্কয়ার, এদিকে পেলাম 18 স্কয়ার। তাহলে আমরা বলতে পারি 325 সমান 1 স্কয়ার প্লাস 18 স্কয়ার। এই যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এটি কিন্তু 2 নম্বর নিয়ম। অর্থাৎ প্রত্যেকবার আমাকে কি করতে হবে? আমাকে প্রদত্ত সংখ্যাটা নিতে হবে। প্রথম বর্গ সংখ্যাটা আমি বিয়োগ করে যে সংখ্যাটি পাবো আমি রুট ওভার করে চেক করে দেখব সেটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমার উত্তর কারেক্ট। আচ্ছা, 3 নম্বর কাজটা কি? বর্গ সংখ্যা না হলে এর পরবর্তী সংখ্যাটি বিয়োগ করতে হবে। অর্থাৎ 4 বিয়োগ করে দেখতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি প্রদত্ত সংখ্যাটি নিলাম, নেওয়ার পরে আমি 4 বিয়োগ করে দেখলাম। তাহলে কত বের হয়? 4 বিয়োগ করার পর আমার বের হয় 321। আমি এখন ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নিয়ে সেই 321 লিখে বর্গমূল চিহ্ন চাপবো। তো কি দেখা যাবে? বর্গমূল কিনা বের হবে। দেখা যাচ্ছে, আমি করে দেখেছি, দেখা যাচ্ছে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ এখানে দশমিক আসে, সামথিং একটা আসে, যার কারণে এটি আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই ক্ষেত্রে আমার এটা উত্তর হবে না। তারপরে কি করব? আমি স্বাভাবিকভাবেই এর পরবর্তী সংখ্যাটা নিব। কত? 9 নিয়ে দেখব। কেমন? কিন্তু 9 নিয়ে নিলে দেখা যায় এটা মিলে না। তারপরে আমি পূর্ণবর্গ সংখ্যা 16 নিয়ে দেখব, মিলে না। 25 নিয়েও দেখব, কিন্তু দেখা যাবে মিলবে না। তাহলে কি করব? 36 নিয়ে দেখব। 36 নিয়ে দেখার পর 36 যদি না মিলে আমরা এর পরবর্তী সংখ্যা 49 আছে, 64 আছে, 81 আছে, 100 আছে, এইভাবে করে ধারাবাহিকভাবে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে 36 যখন নিলাম, এর পরে আমরা যা পাই বিয়োগ করে সেটি হচ্ছে 289। এটাকে যখন আমরা বর্গমূল করি ক্যালকুলেটর দিয়ে, যখন আমরা চাপ দিই তখন কিন্তু বর্গমূল কত বের হয়? 17 বের হয়। তাহলে 17কে স্কয়ার করলে কি হবে? 289 হবে। অর্থাৎ 235 সমান 36। ওই যে 36 কে যদি আমি বর্গ করি, 6 স্কয়ার আর 17 স্কয়ার। এইটি হচ্ছে কি? বুঝতে পেরেছো? এটি হচ্ছে এই যে কোন সংখ্যাকে একাধিকভাবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার সহজ কৌশল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই যে তাহলে আমরা এখন দেখে নিই 325 এবং
25 এর উত্তরগুলো কিভাবে বের করতে হয় সেটা তো আমরা দেখেছি, এখন আমরা উত্তরগুলো দেখিনি। এই যে আমরা উত্তরগুলো এইভাবে বের করতে হবে। 325 কে 1 স্কয়ার দিয়ে করা যায়, আর 17 স্কয়ার দিয়ে করা যায়, 6 স্কয়ার 17 স্কয়ার যেটা আমরা বের করেছি। এর পরবর্তী 10 স্কয়ার, যে প্রথমে আমি কি করব 10 335 থেকে 100 কে বিয়োগ করে দেখব, বিয়োগ করলে যেটা বের হয় সেটাকে বর্গমূল করে দেখব, এটা বের হবে। অনুরূপভাবে আমরা 425 কেও খুবই সহজভাবে এটি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ কাজ যেটি তোমাদের দক্ষতাকে একটা স্ট্রং পজিশনে নিয়ে যাবে, এবং তোমরা এই ধরনের বিষয়গুলো যখন সৃজনশীল পদ্ধতিতে আসবে তখন তোমার আইকিউ কাজ করতে শুরু করবে। আর সেই ব্রেইনকে স্টোরমিং করার জন্য আমাদের অনুশীলনমূলক কাজগুলো রয়েছে, তোমরা এইগুলোকে বর্গের অন্তরূপে প্রকাশ করবে। আশা করি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে এই সংক্রান্ত, তোমরা অবশ্যই সেটার উত্তর দিতে পারবে, তাই না? তাহলে এরপরে কি বলতো, কি করবে এরপরে দেখা যাক। প্রতিবারের মতো এবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি, এটা অনুশীলন করো, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। আর এটা অনুশীলন করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করো, এবং এখানে এই সংক্রান্ত 9টা ক্লাস দেওয়া হয়েছে প্যাটার্ন সংক্রান্ত, এবং সব ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, আশা করি তোমাদের প্যাটার্ন সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না। বীজগণিত রাশিটি ব্যবহার করে 50তম পদের মান বের করো। তাহলে তালিকাটি 4টি পদ নির্ণয় করে প্রতি পদের বৃদ্ধি বের করো। তো এখন কি করব এখানে শেষ করছি। তাহলে পরবর্তী ক্লাসে কি করব, আমাদের কিন্তু এই প্যাটার্নের ক্লাসগুলো শেষ হয়ে গেল। এই ক্লাসের মধ্যে, তো 9ম ক্লাসের মধ্য দিয়ে আমাদের পুরো প্যাটার্ন চ্যাপ্টারটি একেবারে পঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করেছি, শিখে ফেলেছি। তো এর পরবর্তীতে আমরা কি করব দেখিনি। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়ে মুনাফা নিয়ে আলোচনা করবো। এটি তোমাদের কাছে কঠিন মনে হয় অনেকের কাছে, কিন্তু আমি জানি আমার ক্লাসগুলো অনুসরণ করার পরে এটি তোমাদের কাছে কোনো কঠিনই মনে হবে না। তো ততক্ষণ ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এইভাবে ভালো থেকো। পরবর্তী ক্লাস